নমস্কার, আমি রজত বাউল। বঙ্গভাষা ও সাহিত্য চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমার এই চ্যানেল খোলার একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে এখানে আলোচনা করব। সহজ ভাষায় কবিতা পাঠ এবং তার প্রতিটি লাইন হলো ব্যাখ্যা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তার সাথেই আবার আমরা আলোচনা করব লেখক লেখিকাদের জীবনী সম্পর্কে। বাংলা সাহিত্যকে আর কঠিন বলে মনে হবে না, বরং আরো মজার সঙ্গে, আনন্দের সঙ্গে ভালোভাবে শেখা যাবে। আমরা যেহেতু এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে তার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে বাংলা ভাষাটার উৎপত্তি কোথা থেকে, বাংলা ভাষাটা এলো কোথা থেকে। বাংলা ভাষার জন্ম ইতিহাস সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। মনের ভাব প্রকাশে একমাত্র মাধ্যম হলো ভাষা। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে যারা বিভিন্ন ভাষায় কথা বলে। এই ভাষাগুলির মধ্যে একটি অন্যতম সুমধুর ভাষা হলো আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষার জন্মের ইতিহাসটাও ভীষণ রোমাঞ্চকর ও খুবই জটিল। আজকে আমি সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। ভাষাতাত্ত্বিকদের ধারণা অনুযায়ী পৃথিবীর মূল ভাষা বংশটি রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে বসবাস করত। সেখান থেকেই তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পৃথিবীতে মূল ভাষা বংশে 12টি শাখা রয়েছে। এই 12টি শাখার মধ্যে প্রথম শাখা হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দিকে আমাদের অবশ্যই চোখ রাখতে হবে, কারণ এই ভাষা গোষ্ঠী এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভাষা গোষ্ঠী থেকেই আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আমাদের বাংলা ভাষার জন্ম, তা আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করে বলছি, শোনো। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুটি গুচ্ছ রয়েছে, একটি হলো কেন্তু, আরেকটি হলো শতম। এই শতম গুচ্ছের 10টি শাখা রয়েছে। ইন্দো ইরানীয়, বাল্তস্লাভিক, আলবেনীয়, আর্মেনীয়, গ্রিক, লাতিন, কেল্টিক, টিউটানিক, তোখারীয় ও হিত্তীয়। এই 10টি শাখার মধ্যে প্রথম যে শাখাটি রয়েছে ইন্দো ইরানীয়, এই শাখাটি খুবই গুরুত্বপূর্ণ শাখা, কারণ এই শাখা থেকেই বিভিন্ন ভাষার বংশবিস্তার হয়েছে। কেমন করে তা শোনো। ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠীর 3টি শাখা, একটি হলো ইরানীয় আর্য, দ্বিতীয়টি হলো দরদীয় আর্য, তৃতীয়টি হলো ভারতীয় আর্য। ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী যারা ইরানে প্রবেশ করে তাদের ভাষাকে বলা হয় ইরানীয় আর্য ভাষা, এবং যারা ভারতে প্রবেশ করে তাদের ভাষাটি হলো ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষার 3টি স্তর রয়েছে। একটি হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা, দ্বিতীয়টি হলো মধ্য ভারতীয় আর্য ভাষা এবং তৃতীয়টি হলো নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 এবং মধ্য ভারতীয় আর্য ভাষার কালসীমা হলো খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টীয় 900 এবং নবভারতীয় আর্য ভাষার কালসীমা হলো খ্রিস্টীয় 900 থেকে বর্তমান কাল পর্যন্ত। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তরে ভারতীয় আর্য ভাষার 2টি রূপ, একটি হলো সাহিত্যিক রূপ বা সাহিত্যিক ভাষা, অপরটি হলো কথ্য রূপ বা কথ্য ভাষা। এই কথ্য ভাষা জীবন্ত ভাষা, কেননা এই ভাষায় বারবার বিবর্তিত হয়েছে। আর জীবন্ত ভাষার একটাই ধর্ম, বিবর্তনশীলতা বা পরিবর্তনশীলতা। আর সাহিত্যিক ভাষা সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ। এই সময়সীমার মধ্যে এই কথ্য ভাষা থেকে 4টি ভাষার উৎপত্তি হয়েছে: প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য। এখানে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমাটা সমাপ্ত হচ্ছে। এরপরে আমরা আসি মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমায়।
প্রাচীন ভারতীয় আর্য ভাষা স্তরে কথ্য ভাষার আমরা যে 4টি রূপ পেলাম, এই 4টি রূপ থেকেই মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরে আরো 4টি ভাষার জন্ম হয়। প্রাচ্য থেকে জন্ম নেয় 2টি রূপ, একটি হলো প্রাচ্যা আর একটি হলো প্রাচ্যা মধ্যা। উদিচ্য থেকে জন্ম নেয় উত্তর পশ্চিমা, মধ্যদেশীয় ও দাক্ষিণাত্য। এই 2টি রূপের থেকে জন্ম হয় পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা। এরপর এই 4টি ভাষা থেকে জন্ম হয় আরো 5টি প্রাকৃত ভাষা। প্রাচ্যা থেকে জন্ম হয় মাগধী প্রাকৃত, প্রাচ্যা মধ্য থেকে জন্ম হয় অর্ধ মাগধী প্রাকৃত, উত্তর পশ্চিমা থেকে জন্ম হয় পৈশাচী প্রাকৃত, পশ্চিমা বা দক্ষিণ পশ্চিমা থেকে জন্ম হয় মহারাষ্ট্রী প্রাকৃত ও ষোড়শনী প্রাকৃত। এই 5টি প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে জন্ম লাভ করে আরো 5টি অপভ্রংশ অবহট্ট ভাষায়। মাগধী প্রাকৃত থেকে জন্ম হয় মাগধী অপভ্রংশ অবহট্ট, অর্ধ মাগধী প্রাকৃত থেকে জন্ম হয় অর্ধ মাগধী অপভ্রংশ অবহট্ট। ঠিক তেমনি পৈশাচী প্রাকৃত থেকে জন্ম হয় পৈশাচী অপভ্রংশ অবহট্ট, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে জন্ম হয় মহারাষ্ট্রী অপভ্রংশ অবহট্ট এবং ষোড়শনী প্রাকৃত থেকে জন্ম হয় ষোড়শনী অপভ্রংশ অবহট্ট। এখানে ভাষাগুলির নাম ঠিক একই রয়েছে, কিন্তু পার্থক্য একটাই, যে এখানে প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে অপভ্রংশ অবহট্ট ভাষায় রূপান্তরিত হয়েছে। এই সময়ের অর্থাৎ এই মধ্য ভারতীয় আর্য ভাষার এই স্তরের এই সময়কালের কিছু নিদর্শন পাওয়া যায়, যেমন অশোকের শিলালিপি, অনুশাসন লিপি ইত্যাদি। তো এইখানেই মধ্য ভারতীয় আর্য ভাষা সময়সীমার সমাপ্তি ঘটেছে। এবারে আমরা আসি নব্য ভারতীয় আর্য ভাষা স্তরে, যার সময়সীমা খ্রিস্টীয় 900 থেকে বর্তমান কাল পর্যন্ত। এই নব্য ভারতীয় আর্য ভাষার স্তরে অপভ্রংশ ভাষার বিবর্তিত রূপ আমরা দেখতে পাই। মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষার 2টি ভাগ, একটি পূর্বীর, অপরটি হলো পশ্চিমা। পশ্চিমা ভাষা থেকে 3টি ভাষার জন্ম হয়, ভোজপুরি, মগহী ও মৈথিলি। পূর্বী ভাষা থেকে 2টি ভাষার জন্ম হয়, একটি হলো ওড়িয়া, অপরটি হলো বঙ্গ অসমিয়া। এই বঙ্গ অসমিয়া থেকে আবার 2টি ভাষার জন্ম হয়, একটি হলো অসমিয়া আর অপরটি হলো আমাদের মাতৃভাষা বাংলা। এইভাবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এতগুলি ধাপ পেরিয়ে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। এবার তোমরা অনেকেই মনে করো যে সংস্কৃত ভাষাই কিনা বাংলা ভাষার আদি জননী। তাহলে শোনো, ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার আমরা যে 2টি রূপ পেয়েছি, একটি সাহিত্যিক রূপ, অপরটি কথ্য রূপ, অর্থাৎ সাহিত্যিক ভাষা ও কথ্য ভাষা। কথ্য ভাষা তো জীবন্ত ভাষা, যার বিবর্তন এতক্ষণ আমরা দেখলাম, কিন্তু এই সাহিত্যিক ভাষা যা সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ এই সাহিত্যিক ভাষায় লেখা হয়েছিল বেদ। বিভিন্ন বৈদিক সাহিত্য এই সাহিত্যিক ভাষাতেই লেখা, যাকে আমরা বলি সংস্কৃত ভাষা। স্পেসিফিক আমরা সংস্কৃত ভাষা এটাকে বলতে পারি না, এটাকে বলা হয় ছান্দস ভাষা। এই ভাষায় প্রাচীন বেদ, ঋগ্বেদ লেখা হয়েছিল। তাহলে যে ভাষা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ যে ভাষা লিখিত, সেই ভাষার কোনো বিবর্তন ঘটেনি, তাহলে সেই ভাষাকে আমরা কি করে বাংলা ভাষা আদি জননী বলতে পারি? হ্যাঁ, সংস্কৃত ভাষার কিছু কিছু শব্দ বাংলা ভাষা প্রবেশ করেছে, যাদের আমরা বলি তৎসম শব্দ। এবার তোমরা হয়তো সহজেই বুঝতে পারবে যে আমাদের বাংলা ভাষার জন্ম হলোটা কিভাবে। কতগুলি জটিল ধাপ পেরিয়ে আমাদের এই বাংলা ভাষার জন্ম হয়েছে। তো আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।